কলকাতার পার্ক স্ট্রিটের অভিজাত একটি বহুতল অফিস বিল্ডিং। রাত প্রায় 11টা। অফিস ফাঁকা হয়ে গেছে অনেক আগে, চারপাশ নিস্তব্ধ। লিফটের পাশের করিডোরে ফ্লোর ক্লিনারের মৃদু আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু উপরতলার কর্নার কেবিনে আলো জ্বলছে এখন। অফিসের সবচেয়ে বিলাসবহুল কক্ষ এটি। বিশাল কাঁচের জানালা দিয়ে শহরের আলো আঁধারি দৃশ্য দেখা যায়। জানালার পাশে দাঁড়িয়ে আছেন অভিজিৎ দত্ত, বয়স 50-এর কাছাকাছি। মাথায় হালকা টাক, গাঢ় কালো স্যুট, হাতে একটা গ্লাস। ঝুঁকে বাইরের শহর দেখছিলেন, কিন্তু চোখের কোণে এক ধরনের অস্থিরতা। ডেস্কের ওপরে ল্যাপটপ খোলা, পাশে কয়েকটা ফাইল ছড়িয়ে আছে। মদের বোতলও খোলা অবস্থায় পড়ে। মনে হচ্ছে তিনি কারোর জন্য অপেক্ষা করছিলেন। মোবাইল স্ক্রিনে ভেসে উঠল রমেশ নায়েক কলিং। তিনি ফোন ধরলেন, গলা বেশ উত্তেজিত। তুই কোথায়? স্যার, আমি নিচে আছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? উপরে আয়, আমি তোকে এক্ষুনি দেখতে চাই। স্যার, আপনাকে কিছু একটা ফাইনাল জানাতে হবে। কিন্তু কিসের ফাইনাল জানাতে হবে? স্পষ্ট করে বল। ওপাশের কণ্ঠস্বর দ্বিধাগ্রস্ত হয়ে এলো। স্যার, আপনি এখন একা আছেন তো? হ্যাঁ, আমি একাই আছি। এবার তো কিছু বলবি নাকি? এক মুহূর্তের জন্য ওপাশে নীরবতা। তারপর ফিস ফিস করে উত্তর এলো, আপনার জীবনে সাংঘাতিক বিপদ স্যার। অভিজিৎ ধপ করে চেয়ারে বসলেন, কিছুটা হতভম্ব হয়ে গেলেন। হ্যাঁ, কি বলতে চাস? কেউ কেউ কি আমাকে মারতে চায়? স্যার, এইমাত্র আমি অদ্ভুত কিছু একটা শুনলাম, কিন্তু এখানে বলা যাবে না। দয়া করে একটু শান্ত থাকুন। কি শুনলি? কি হচ্ছে কি? আমি ওপরে আসছি স্যার। কথা শেষ করেই ওপাশ থেকে লাইন কেটে গেল। অভিজিৎ রেগে গিয়ে ফোনটা ডেস্কে ছুঁড়ে মারলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি উঠে গিয়ে কাচের জানালার দিকে তাকালেন। রাতের শহর তার দিকে তাকিয়ে যেন মুচকি হাসছে। এই শহরে তিনি কত কিছু গড়ে তুলেছেন, আর আজ সেই শহরই তাকে বিপদের সংকেত দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে একটা ধাতব শব্দ হলো দরজার ওপাশে। কেউ যেন ধীরে ধীরে লক খুলছে। অভিজিৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রমেশ, তুই? কোনো উত্তর এলো না। এরপর ঘরের আলো এক মুহূর্তের জন্য ধপ করে কমে গেল। কে 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 ওখানে? কিন্তু উত্তর আসার আগেই একটা ছুরি চকচক করে উঠল। বুকের ঠিক মাঝখানে অনুভব করলেন এক ভয়ানক যন্ত্রণা। চারপাশটা দুলে উঠল। হাতে ধরা গ্লাসটি মেঝেতে পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দ ছড়িয়ে পড়ল ঘরের নিস্তব্ধতায়। হোঁচট খেয়ে ডেস্কের ওপরে পড়ে গেলেন অভিজিৎ। ধীরে ধীরে তার হাত মোবাইলের দিকে এগোল। কোনো মতে রেকর্ডিং চালু করলেন। শ্বাসকষ্ট হতে লাগলো। মুখ থেকে বেরিয়ে এলো ফিস ফিস করা কণ্ঠ। রমেশ, তুই তুই এটা করতে পারিস না। তুই এটা করতে পারিস না, বিশ্বাসঘাতক। এরপর আর কোনো শব্দ নেই। দত্ত স্যার, ও দত্ত স্যার, আপনি কি ভেতরে আছেন? কোনো উত্তর নেই। স্যার, এত রাত হয়ে গেছে, আপনি ঠিক আছেন তো? তবুও কোনো শব্দ নেই। তার অভ্যন্তরীণ সতর্কতা কাজ করল। কিছু একটা ঠিক নেই। অফিসের সিসিটিভি ফুটেজে প্রতিদিন রাতে অভিজিৎ দত্তকে একা দেখা যেত না। তার দেহরক্ষী বা সহকারী কেউ না কেউ থাকত, কিন্তু আজ একদম নীরবতা। সে দ্রুত ম্যানেজার মদনলালকে ফোন করল।
স্যার, আপনি কি অফিসে? কর্নার কেবিনের দরজা ভেতর থেকে লক করা, কিন্তু দত্ত স্যার কোনো সাড়া দিচ্ছেন না। কি বলছিস? দরজা বন্ধ? তুই দাঁড়া, আমি আসছি। মিনিট 5 পর ম্যানেজার, কর্মচারী অরূপ এবং গৌতম আর একজন নিরাপত্তা রক্ষী মনোজ উপরে এলো। মদনলালের মুখে চিন্তার ছাপ। কিষান, তুই ঠিক শুনেছিস তো? দত্ত সাহেব ফোন ধরছেন না। জি স্যার, অনেক ডাকাডাকি করেছি, মোবাইলেও ফোন দিয়েছি, কিন্তু ফোন বাজছে, কেউ তো ধরছে না। ম্যানেজার দরজায় জোরে ধাক্কা দিলেন। স্যার, স্যার, আপনি ঠিক আছেন? কোনো উত্তর এলো না। রাত 11:30। পার্ক স্ট্রিটের বহুতল বিল্ডিং তখন প্রায় জনশূন্য। নিচতলায় মাত্র 2জন নিরাপত্তা রক্ষী, কিষণলাল আর মনোজ। সারাদিনের কাজ শেষ করে সবাই চলে গেছে। অফিসের করিডোরে হালকা হলুদ আলো জ্বলছে, তবে আশেপাশে এক নিস্তব্ধতা। কিষণলাল প্রতিদিনের মতো ফ্লোর চেক করতে করতে উপরে উঠল। তার অভ্যেস আছে শেষবারের মতন সব ঘর ঘুরে দেখে নিশ্চিত হয় যে সব লাইট বন্ধ, কোনো দরজা খোলা নেই। কিন্তু আজ কিছু একটা অস্বাভাবিক মনে হলো। কর্নার কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ। কিষণলাল যখন দরজায় কোনো সাড়া পেল না, তাই সে আর দেরি না করে ম্যানেজারকে খবর দিল, এবং ম্যানেজার মদনলালের ডাকাতেও যখন কোনো সাড়া এলো না, তখন সবাইকে এক অজানা দুশ্চিন্তা গ্রাস করতে শুরু করল। সেই মুহূর্তে এক কর্মচারী গৌতম উদ্বিগ্ন কণ্ঠে বলল, স্যার, ভেতর থেকে লক করা। এর মানে উনি যদি অসুস্থ হয়ে পড়েন বা... অরূপ ততক্ষণে দরজার নিচ দিয়ে উঁকি মেরে দেখল ভেতরে একটা ছায়া পড়ে আছে। ভেতরে কেউ পড়ে আছে? সবাই আতঙ্কিত হয়ে গেল। একটু জোরে ধাক্কা দাও। দরজায় আরো কয়েকবার ধাক্কা দিলেও নড়ল না। এবার মদনলাল সিদ্ধান্ত নিলেন দেরি করা যাবে না। আমি পুলিশে ফোন করছি। তিনি দ্রুত ফোন বের করে নম্বর চাপলেন। হ্যালো, আমি পার্ক স্ট্রিটের দত্ত গ্রুপের অফিস থেকে বলছি। আমাদের বস অভিজিৎ দত্ত কর্নার কেবিনে আছেন, কিন্তু দরজা ভেতর থেকে লক করা। ও অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যাচ্ছে না। আমাদের একটু সাহায্য লাগবে। রশনি, রনি, জয়া এবং জিয়াসুদ্দিন আমাদের আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট অভিজিৎ দত্ত নিজস্ব অফিসের কেবিনের মধ্যেই খুন হয়ে যান। তদন্তে নামে ইন্সপেক্টর অরিন্দম চক্রবর্তী এবং সহকারী বিকাশ। ব্যবসায়িক দ্বন্দ্বযুদ্ধ, নাকি পারিবারিক ঝামেলা, নাকি অন্য কোনো রহস্য? কি জড়িয়ে আছে এই খুনের সাথে? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক বিচিত্র বীর্যের কলমে, পার্ক স্ট্রিট হত্যা রহস্য। আমাদের গল্প সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার শক্তি আমাদের শ্রোতা বন্ধুদের হাতেই আছে। তাই আপনারাই আমাদের গল্পে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং আমরাও তাতে উৎসাহ হয়ে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসব। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে আরও একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম নেওয়া হবে পরের গল্পের শুরুতে। ইন্সপেক্টর অরিন্দম চক্রবর্তী নিজের কেবিনে বসে ঝিমোচ্ছিলেন। হঠাৎ ফোনটা পেয়ে চমক ভেঙে গেল তার। ফোনটা রিসিভ করে ওপার থেকে সব কথা শুনে তিনি উত্তর দেন, আপনারা দরজা ভাঙার চেষ্টা করবেন না, আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। মদনলাল ফোন নামিয়ে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর কেমন একটা অজানা ভয় ছড়িয়ে পড়ছে। 15 মিনিট পরে ইন্সপেক্টর অরিন্দম চক্রবর্তী এসে উপস্থিত হন।
ততক্ষণে আশেপাশের কিছু কর্মচারীও এসে জড়ো হয়েছে। সবার চোখে উৎকণ্ঠা। পুলিশ এসে প্রথমে দরজার হ্যান্ডেল পরীক্ষা করল। এক অফিসার বললেন, ভেতর থেকে লক করা মানে কেউ ইচ্ছে করেই বন্ধ করেছে, কিন্তু যদি খুন হয় তাহলে খুনি বেরোলো কিভাবে? অন্য অফিসার বলল, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। স্যার, আপাতত দরজা ভাঙতে হবে। 3 জন পুলিশ দরজায় জোরে ধাক্কা দিল। দরজা ভেঙে গেল। কর্নার কেবিনের ভেতরে ভয়াবহ দৃশ্য দেখে সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। মেঝের ওপরে অভিজিৎ দত্তের নিথর দেহ পড়ে আছে, বুকে ছুরির গভীর আঘাত। মেঝেতে ছড়িয়ে আছে রক্ত। তার হাতটা মোবাইলের দিকে বাড়ানো, স্ক্রিন জ্বলছে, যেন শেষ মুহূর্তে কিছু রেকর্ড করার চেষ্টা করছিলেন। ঘরের ভেতর কোনো বিশৃঙ্খলা নেই, জানালা ভেতর থেকে বন্ধ। পুলিশ অফিসার অরিন্দম চক্রবর্তী ধীরে ধীরে ঘরে ঢুকে চারপাশ পর্যবেক্ষণ করলেন। মোবাইলটা দেখো তো। পুলিশ মোবাইলে হাতে তুলে নিতে সবার শ্বাস বন্ধ হয়ে এলো। একটি অডিও রেকর্ডিং চালু ছিল। রমেশ, তুই তুই এটা করতে পারিস না, এটা করতে পারিস না, বিশ্বাসঘাতক। সবাই স্তব্ধ। অফিসার অরিন্দম ধীরে ধীরে বললেন, রমেশ নায়েক, দেহরক্ষী। মৃত্যুর আগে খোদ অভিজিৎ দত্ত তার নাম বলছেন। এই খুন কি সত্যি রমেশ করেছে, নাকি এটা অন্য কোনো গভীর ষড়যন্ত্র? রহস্যের পর্দা এবার খুলতে শুরু করল। কলকাতা পুলিশ সদর দপ্তর, সকাল 9:30। ইন্সপেক্টর অরিন্দম চক্রবর্তী তার অফিসে বসে রিপোর্টগুলো একের পর এক পড়ে যাচ্ছিলেন। তার সামনে রাখা কাঁচের টেবিলে কিছু ছবি, সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট, মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের রিপোর্ট, সমস্ত কিছু সাজানো ছিল। একটা মানুষ একসঙ্গে 2 জায়গায় থাকতে পারে না। তাহলে তাহলে অভিজিৎ দত্তের বলা নাম ভুল, নাকি নাকি কেউ ইচ্ছে করে ওকে বিভ্রান্ত করেছে? অরিন্দম চক্রবর্তী তার টেবিলে বসে কফির কাপ হাতে নিয়ে খুনের কেসের রিপোর্টগুলো ঘেঁটে দেখছিলেন। রাতারাতি শহরে সাড়া ফেলে দেওয়া এই খুনের ঘটনায় কিছুতেই হিসেব মিলছে না। তিনি টেবিলের উপর রাখা ফাইলের পাতাগুলো ওলটপালট করলেন। তারপর সহকারী অফিসার বিকাশ সেনের দিকে তাকালেন। বিকাশ, সবকিছু ঠিকঠাক মিলে যাচ্ছে তো? জি স্যার, সব মিলেই যাচ্ছে। তিনি রিপোর্টের কিছু অংশ দেখিয়ে বলতে লাগলেন, সিসিটিভি ফুটেজগুলো আমরা ক্রস চেক করেছি। রাত 9:30 রমেশ নায়েক বর্ধমানের কাছাকাছি একটা ধাবায় বসে চা খাচ্ছিল। ওয়েটারদের সাথেও কথা বলেছি, ওর উপস্থিতি নিশ্চিত করেছে। তারপর রাত 10:15 সে কাছের একটা পেট্রোল পাম্পে বাইকে তেল ভরিয়েছে। ওখানকার ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর রাত 11টায় সে তার এক আত্মীয়ের বাড়িতে পৌঁছেছে। মোবাইল লোকেশনও কি একই কথা বলছে? বিকাশ একটা কাগজ এগিয়ে দিলেন। হ্যাঁ স্যার, মোবাইল লোকেশনও দেখাচ্ছে যে সেই সময় ওই এলাকাতেই ও ছিল। অরিন্দম কিছুক্ষণ চুপচাপ রিপোর্টের দিকে তাকিয়ে রইলেন। এই তথ্যগুলোর মানে একটাই, রমেশ তখন কলকাতায় ছিল না। কিন্তু অভিজিৎ দত্ত মরার আগে কেন বললেন, রমেশ তুমি? একটা ভুল হয়েছে কোথাও। স্যার, আপনি কি মনে করেন মরার আগে কেউ ইচ্ছে করে ভুল নাম নিতে পারে? কখনো কখনো, যদি সে ধোঁকায় পড়ে থাকে। কিন্তু স্যার, রমেশ নায়েক অভিজিৎ দত্তের দেহরক্ষী ছিল, তার সঙ্গে মালিকের সম্পর্ক খারাপ ছিল না। তাহলে অভিজিৎ দত্ত কেন মরার আগে ওর নাম বলবে? অরিন্দম চুপ করে রইলেন। একটা রহস্য ক্রমশ জট পাকাচ্ছে। অরিন্দমের মনে প্রথম সন্দেহের ছাপ পড়তে শুরু করেছে। হয়তো রমেশকে ফাঁসানো হয়েছে। কিন্তু স্যার, যদি রমেশ নির্দোষ হয় তাহলে তাহলে আসল খুনি কে? সেটাই তো খুঁজে বের করতে হবে।
কিন্তু কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই খুন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা হয়েছে। তিনি চেয়ার ছেড়ে উঠে জানালার দিকে তাকালেন। কলকাতা রাস্তায় তখন ব্যস্ততা নেমেছে, কিন্তু তার মাথায় এখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই খুনের পেছনে কার মাথা রয়েছে? তবে কি আসল খুনি এখনো ধরা ছোঁয়ার বাইরে? সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন দুই প্রমাণ করছে রমেশ তখন ঘটনাস্থলে উপস্থিত নেই। এ তো অসম্ভব। তাহলে খুনের সময় যদি সে শহরে না থাকে, তবে অভিজিৎ দত্ত তার নাম বলল কেন? মৃত্যুর আগে যদি অভিজিৎ দত্ত নিজেই খুনির নাম বলে গিয়ে থাকেন, তাহলে সেটা মিথ্যে হতে পারে না। কিন্তু কিন্তু রমেশ নায়ক তো তখন শহর থেকে 200 কিলোমিটার দূরে ছিল। এটার ব্যাখ্যা কি? বেলা পড়তে না পড়তেই বর্ধমানের একটা ছোট্ট গ্রামে হুলুস্থুলু পড়ে গেল। পুলিশের 3টি গাড়ি এসে থামল। আর কিছুক্ষণের মধ্যেই রমেশ নায়েককে তার আত্মীয়ের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনা হলো। স্যার, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি নির্দোষ, আমি কোনো খুন করিনি। রমেশ হাত জড়ো করে চিৎকার করছিল। স্থানীয় লোকজন হকচকিয়ে তাকিয়ে রয়েছে। গ্রামের লোকের কাছে রমেশ একজন শান্ত সুবোধ মানুষ হিসেবে পরিচিত। পুলিশ তাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখে অনেকেই ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছিল। এই রমেশ খুন করেছে? বিশ্বাসই যে হয় না। আরে মরার আগে দত্ত সাহেব নাকি ওর নাম বলেছে। কেউ কেউ আবার গুজব ছড়াতে লাগলো। রমেশের আত্মীয় বৃদ্ধ শচীনদা এগিয়ে এসে পুলিশ অফিসার বিকাশ সেনের সামনে হাতে চড়ো করে বললেন, বাবু, রমেশ তো কাল রাত থেকেই আমাদেরই বাড়িতে ছিল। ও কিভাবে খুন করতে পারে? থানায় গিয়ে সব বলা যাবে কাকাবাবু। এখন আমাদের সময় নষ্ট করবেন না। স্যার, আমার কথাটা বিশ্বাস করুন, আমি ওই দিন কলকাতায় ছিলাম না। এত নাটক করলে কিন্তু হাত করা পড়াতে হবে। রমেশ হতভম্ব হয়ে শুধু মাথা নাড়ল। রমেশকে পুলিশের গাড়িতে তোলা হলো। গাড়ি ছুটতে লাগলো কলকাতার দিকে। পুলিশের 2জন অফিসার তার দুপাশে বসেছিল, আর সামনের আসনে ছিলেন বিকাশ সেন। গাড়ির মধ্যে তখন থমথমে নীরবতা। তুই নির্দোষ, তাহলে মরার আগে স্যার তোর নাম কেন বলল? আমি জানি না স্যার, উনি আমার ওপর খুব বিশ্বাস করতেন। আমি কখনোই ওনার ক্ষতি করতে পারি না। বিশ্বাস করতেন, তাই তো মরার আগে তোর নাম বলে গেলেন। রমেশ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীর গলায় বলল, স্যার, কেউ ওনাকে বিভ্রান্ত করছে, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওসব নাটক থানায় গিয়ে করবি, তখন না হয় দেখব সত্যি বলছিস নাকি মিথ্যা। গাড়ির জানালা দিয়ে রমেশ বাইরে তাকিয়েছিল। সে যেন বাস্তবতা মানতেই পারছে না। কয়েক ঘন্টা আগেও সে নিশ্চিন্ত ছিল, এখন সে একজন খুনি হিসেবে পুলিশের হাতে ধরা। সে কি সত্যি কোনো ফাঁদে পড়েছে, নাকি এই কেসের পিছনে রয়েছে আরো কোনো গভীর রহস্য? অরিন্দম চক্রবর্তী চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছিল। পুরো ব্যাপারটা অদ্ভুত। তার সামনে কাঠের চেয়ারে হাত কড়া পড়া অবস্থায় বসে আছে রমেশ নায়েক। তুমি কি সত্যি নির্দোষ? আমি নির্দোষ স্যার, নির্দোষ। আমি ওনাকে খুন করিনি। কিন্তু অভিজিৎ দত্ত মৃত্যুর আগে তোমার নাম বলে গেছে। সে কি ভুল বলেছিল? রমেশ কিছুক্ষণ চুপ করে রইল। স্যার, আমি জানি না, কিন্তু আমি জানি ওনার অনেক শত্রু ছিল। তুমি কি কাউকে সন্দেহ করছো? স্যার, কিছুদিন ধরে খুব টেনশনে ছিলেন। একদিন ফোনে খুব জোরে চেঁচাচ্ছিলেন। তুমি আমাকে ঠকিয়েছ, আমি তোমার মুখোশ খুলে দেব। অরিন্দম চুপচাপ রমেশের দিকে তাকিয়ে রইলেন।
তাহলে খুন করলো কে? অভিজিৎ দত্ত কি সত্যি ভুল করেছিলেন, নাকি কেউ ইচ্ছে করে তাকে বিভ্রান্ত করেছিল? কলকাতার বেন্টিক স্ট্রিটের পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন অরিন্দম চক্রবর্তী। সকাল তখন 9:30। বাইরে কলকাতার চিরচেনা ব্যস্ততা, হর্নের শব্দ, মানুষের ছোটাছুটি। কিন্তু তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অভিজিৎ দত্ত হত্যা রহস্য। টেবিলের ওপর ফাইলের পাতাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। প্রতিটি পৃষ্ঠায় যেন কোনো না কোনো গোপন সূত্র লুকিয়ে আছে। পুলিশ অফিসার বিকাশ সেন সামনে বসে গম্ভীর মুখে বললেন, দেখুন, রমেশ নায়েককে আমরা আটক করেছি, কিন্তু যদি সে সত্যিই খুনি হয় তাহলে সে 200 কিমি দূরে কীভাবে ছিল? মোবাইল লোকেশন, সিসিটিভি ফুটেজ সবই তার পক্ষে কথা বলছে। অরিন্দম চশমার কাঁচ মুছে ফেললেন। ফাইলের প্রথম পৃষ্ঠাটি উল্টালেন। সেখানে বড় বড় হরফে লেখা, এই তালিকাটা এত বড় কেন? শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট আর নির্মাণ শিল্পে হাত থাকলে শত্রু থাকবেই। অভিজিৎ দত্ত কখনোই নরম স্বভাবের মানুষ ছিলেন না। একসময় অবৈধ ব্যবসার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। এদের মধ্যে কেউ কি সম্প্রতি কোনো হুমকি দিয়েছিল? বিকাশ একটা মোটা খাতা টেনে নিয়ে বললেন, মাত্র কয়েকদিন আগেই একজন ব্যবসায়ী সঞ্জয় মিত্র প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন যে অভিজিৎ দত্ত তার সঙ্গে প্রতারণা করেছে। এই সঞ্জয় মিত্র এখন কোথায়? কলকাতায় আছে, তবে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই। একে খুঁজে বের করতে হবে, আর অভিজিৎ দত্তের ফোনের শেষ কয়েকটি কল খতিয়ে দেখতে হবে। ফাইলের দ্বিতীয় পৃষ্ঠায় অভিজিৎ দত্তের ব্যক্তিগত সম্পর্কের কথা লেখা ছিল। তার স্ত্রী থাকেন কোথায়? বেশ কয়েক বছর আগে আলাদা হয়ে গেছেন, তবে আইনি বিচ্ছেদ হয়নি। তার ছেলের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? বেশ খারাপ। ছেলে সৃজন দত্ত বাবার ব্যবসায় যোগ দিতে চায়নি, বরং সে তার বাবাকে প্রতারক বলে মনে করত। একটা মানুষকে খুন করার মোটিভ থাকতে পারে 3 কারণে: প্রতিশোধ, টাকা এবং ব্যক্তিগত শত্রুতা। আমাদের তো 3টেই আছে। কিন্তু খুনি রমেশ নায়েক না হলে অভিজিৎ দত্ত কেন তার নাম বললেন? সেটাই বের করতে হবে। ফাইলের শেষ পৃষ্ঠায় অভিজিৎ দত্তের ব্যাংক হিসেব ও লেনদেনের বিশ্লেষণ ছিল। আচ্ছা, শেষ কয়েকদিনে বড় কোনো আর্থিক লেনদেন হয়েছে? হ্যাঁ, হত্যার আগের দিনই এক অজানা অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার হয়েছে। কোথায় গেছে এই টাকা? আমরা এখনো বের করতে পারিনি, তবে অ্যাকাউন্টটা দুবাইয়ের একটা ব্যাংকের। মানে আন্তর্জাতিক লেনদেন? তাহলে কি এটা কোনো পেশাদার খুনির কাজ? সেটাই দেখার বিষয় স্যার। অরিন্দম চেয়ার ছেড়ে উঠে জানালার দিকে তাকালেন। কেস যত এগোচ্ছে ততই যেন মনে হচ্ছে কোথাও যেন একটা ফাঁক রয়ে যাচ্ছে। আমাদের আগে জানতে হবে অভিজিৎ দত্ত মৃত্যুর আগে ঠিক কার সঙ্গে কথা বলেছিলেন। তার ফোনের কল লিস্টটা আনাতে হবে। আর হ্যাঁ, রমেশ নায়েকের বিরুদ্ধে এত সহজে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি কাজ শুরু করছি। এটা কেবল শুরু বিকাশ, রহস্য আরো গভীর। পরের দিন সকাল 11টা। অভিজিৎ দত্তের অফিস, দত্ত গ্রুপ অব কোম্পানিজ। শহরের অন্যতম বড় বিল্ডিংয়ের 15 তলায় অবস্থিত এই কর্পোরেট অফিস। অফিসের করিডোর জুড়ে থমথমে পরিবেশ। কর্মচারীরা ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। কেউ কেউ চিন্তিত মুখে ডেস্কে ফাইল উল্টাচ্ছে। অরিন্দম চক্রবর্তী ও পুলিশ অফিসার বিকাশ সেন অফিসের কনফারেন্স রুমে বসেছেন। একে একে অফিসের কর্মচারীদের ডেকে জিজ্ঞাসাবাদ চলছে। মীনাক্ষী সেন এক তরুণী, বয়স আনুমানিক 28।
ফর্সা পাতলা গড়ন, চোখের নিচে হালকা কালো ছাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। স্যার, আমি তো রাত 8টার আগেই চলে গেছি। দত্ত সাহেব তখনও অফিসে ছিলেন। উনি প্রায়ই দেরি করতেন। অন্য দিনের তুলনায় সেদিন কি কিছু আলাদা মনে হয়েছে? উনি সেদিন খুব ব্যস্ত ছিলেন। ফোনে প্রচুর কথা বলছিলেন, কয়েকবার চিৎকারও করেছিলেন কারোর সঙ্গে। কার সঙ্গে? ঠিক জানি না স্যার, কিন্তু আমার মনে হয় ওটা ওনার কোনো ব্যবসার ব্যাপার ছিল। একবার তো শুনলাম খুব রেগে বলছিলেন, আমি এত সহজে হেরে যাওয়ার মানুষ নই। তারপর তো উনি দরজাই বন্ধ করে দিলেন। সেদিন কি কেউ বিশেষভাবে দেখা করতে এসেছিল? না স্যার, সাধারণত ওনার সঙ্গে মিটিং থাকলে আমি জানতাম, কিন্তু সেদিন এমন কিছু ছিল না। তবে উনি অফিস বন্ধ হওয়ার পরেও কারোর জন্য অপেক্ষা করছিলেন মনে হচ্ছিল। অরিন্দম ও বিকাশ একে অপরের দিকে তাকালেন। তুমি কি জানো ওনার অফিসে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ স্যার, লবিতে আর করিডোরে আছে, তবে কেবিনের ভেতরে নেই। অরিন্দম নোটবুকে কিছু লিখে বললেন, ঠিক আছে, তুমি আপাতত যেতে পারো, তবে অফিস ছাড়বে না। আমাদের আবার দরকার হতে পারে। মীনাক্ষী দ্রুত মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। রামলাল বয়স 50-এর কাছাকাছি, ছোটখাটো গড়ন, মাথার চুল প্রায় উঠে গেছে, চোখে ভয় এবং অস্বস্তি। তিনি চেয়ার টেনে বসে ঘাম মুছলেন। স্যার, আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। তোর কিছু করতেই হবে না, যা জানিস তাই বল। স্যার, আমি রাত 9টার দিকে ওনার কেবিনের দিকে গিয়েছিলাম কফি দিতে। তখন উনি ফোনে খুব রাগারাগি করছিলেন। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম আর শুনতে পেলাম উনি বলছেন, তোকে আমি ছেড়ে কথা বলবো না। তোর সব হিসেব আমি বুঝে নেব। এই কথাটা কি তুমি পরিষ্কার শুনেছিলে? হ্যাঁ স্যার, উনি খুব জোরে চিৎকার করেছিলেন। তারপর কি হলো? আমি চুপচাপ করে কফি রেখে বেরিয়ে আসি, বেশি কিছু শুনতে চাইনি। তবে উনি এত রেগেছিলেন যে মনে হচ্ছিল যাকে বলছেন সে যদি সামনে থাকতো তাহলে খুন করে ফেলতেন তিনি। এই ফোনটা কি ল্যান্ডলাইনে ছিল নাকি মোবাইলে? স্যার, মোবাইলে। উনি রেগে গিয়ে ফোনটাও ছুঁড়ে ফেলেছিলেন ডেস্কের ওপরে। তুমি কি ভেবে বলতে পারবে ফোনে শেষ কাকে কল করেছিলেন? স্যার, আমি তো খেয়াল করিনি, তবে ফোনটা যখন ডেস্কে উল্টো হয়ে পড়েছিল স্ক্রিনের আলো বন্ধ ছিল। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু অফিস ছাড়বে না, আবার ডাকতে হতে পারে। রামলাল মাথা নিচু করে বেরিয়ে গেলেন। অরিন্দম চক্রবর্তী টেবিলের ওপর রাখা নোটবুকের পাতাগুলো একবার ভালো করে দেখে নিলেন। প্রতিটা তথ্য যেন একটার সঙ্গে আরেকটা জুড়তে চাইছে, কিন্তু মাঝখানে কোথাও একটা শূন্যস্থান রয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত অভিজিৎ দত্ত কার সঙ্গে ফোনে কথা বলছিলেন? তিনি যে কাউকে হুমকি দিচ্ছিলেন, সেটা কি শুধু ব্যবসায়িক ঝামেলা ছিল, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? মোবাইল ফোনটা যদি তখন ডেস্কের ওপর উল্টো হয়ে পড়েছিল, তাহলে কি ফোন কল শেষ হওয়ার পরই খুনটা হয়েছে? অরিন্দম চিন্তিত মুখে জানালা ঘেঁষে দাঁড়ালেন। মাথায় ঘুরছে কেবল একটাই প্রশ্ন, অভিজিৎ দত্ত আসলে কাকে ভয় পেতেন? বিকাশ সেন মোবাইল বের করে দ্রুত সাইবার সেলের ইন্সপেক্টর অজয় মিত্রকে ফোন লাগালেন। অজয়, খুব জরুরি একটা কাজ আছে। অভিজিৎ দত্তের মোবাইল নম্বরের কল রেকর্ড আমাদের চাই, বিশেষ করে মৃত্যুর 1 ঘন্টা আগে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেটা দরকার। ঠিক আছে স্যার, আমি ট্র্যাক করে আপনাকে আপডেট দিচ্ছি, তবে কিছু সময় লাগবে। বিকাশ ফোন রেখে অরিন্দমের দিকে তাকিয়ে বললেন, স্যার, রিপোর্ট পেতে একটু সময় লাগবে, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি এই কল রেকর্ডে কিছু একটা লুকিয়ে আছে। তা তো বটেই, কিন্তু শুধু ফোন কলেই নয়, আমাদের আরও কিছু খতিয়ে দেখতে হবে। অফিসের করিডোরে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলো। অরিন্দম, বিকাশ এবং অফিসের আইটি বিভাগের প্রধান একসঙ্গে মনিটরের সামনে বসলেন। ওকে, রাত 8:45,
মীনাক্ষী অফিস থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, আরেকটু এগো। টাইমটা রাত 9:10। রামলাল অভিজিৎ দত্তের কেবিনে কফি নিয়ে ঢুকলো, আবার কিছুক্ষণ পর বেরিয়ে এলো। 9:25। এখনো তো কেউ অফিসে ঢুকতে বা বের হতে দেখা গেল না। আরে, আচমকা কেবিনের লাইটটা বন্ধ হয়ে গেল। সময়টা 9:50। লাইট বন্ধ হয়ে যাওয়ার মানে কি? বিদ্যুৎ বিভ্রাট? না স্যার, অফিসের অন্য কোথাও লাইট যায়নি। কেউ ইচ্ছে করে লাইট বন্ধ করেছিল, আর এই সময়ের মধ্যেই খুনটা হয়েছে। অরিন্দম আরেকবার তার নোটবুকের পাতাগুলো উল্টালেন। সন্দেহভাজনদের তালিকা। 1 নম্বর, রমেশ নায়েক। মরার আগে অভিজিৎ দত্ত এই নাম বলেছিলেন, কিন্তু সে তখন কলকাতায় ছিল না বলে দাবি করছে। তাহলে কি তাকে ফাঁসানো হচ্ছে? 2, ব্যবসায়িক শত্রুদের তালিকা। অভিজিৎ দত্তের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কি কেউ এই খুনের সঙ্গে জড়িত? অফিসের কেউ বিশ্বাসঘাতক? রিসেপশনিস্ট মীনাক্ষী বলেছিল অভিজিৎ দত্ত কারোর জন্য অপেক্ষা করছিলেন। তাহলে সেই ব্যক্তি কি তার খুনি? স্যার, মনে হচ্ছে খুনি খুবই পরিকল্পিতভাবে কাজটা করেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। এবার অপেক্ষা করি কল লিস্ট আসুক, তাহলে সত্যটা একটু পরিষ্কার হবে। কিন্তু সত্যি কি এত সহজে সব উত্তর পাওয়া যায়? রাত 11টা বেজে গেছে, কিন্তু অরিন্দম চক্রবর্তী এখনো সদর দপ্তরে বসে কেস ফাইলের পাতা উল্টাচ্ছেন। বিকাশ সেন একটা কফির কাপ এগিয়ে দিয়ে বললেন, স্যার, ফরেন্সিক রিপোর্ট এসেছে। কি বলছে? অডিও রেকর্ডিং আসল, এতে কোনো এডিটিং বা বিকৃতির প্রমাণ নেই। মানে অভিজিৎ দত্ত সত্যি রমেশ নায়েকের নাম উচ্চারণ করেছিলেন? ঠিক তাই, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। অভিজিৎ যদি তখন মৃত্যুর দোরগোড়ায় থাকে, তাহলে তিনি রমেশের নামই বা কেন বলবেন? যদি রমেশ সত্যিই তখন শহরের বাইরে থাকে, তবে সে কিভাবে এই খুনের সঙ্গে জড়িত? অরিন্দম চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। এক মুহূর্তের জন্য গোটা কেসটা মাথার মধ্যে গুছিয়ে নিলেন। বিকাশ সেন উসখুস করছিলেন, কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। বিকাশ, আমরা কি নিশ্চিত যে অভিজিৎ দত্ত সত্যি রমেশ নায়েকের নাম বলছেন? বিকাশ টেবিলের উপর ফরেন্সিক রিপোর্টটা রাখলেন। হ্যাঁ স্যার, রিপোর্ট বলছে রেকর্ডিং সম্পূর্ণ সত্য, তাতে কোনো কারসাজি করা হয়নি। তাহলে এখানে একটা বিরাট সমস্যা আছে। কিরকম? আমরা যদি ধরে নেই অভিজিৎ দত্ত মৃত্যুর আগে রমেশ নায়েকের নাম বলেছিলেন, তাহলে তো এটা পরিষ্কার যে রমেশ কোনোভাবে জড়িত। কিন্তু সিসিটিভি ফুটেজ, মোবাইল লোকেশন এবং অন্যান্য তথ্য বলছে রমেশ তখন শহরের বাইরে ছিল। তাহলে কি কেউ অভিজিৎ দত্তকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছিল? এমন কিছু বলা হয়েছিল যাতে তিনি ভুল করে রমেশের নাম বলেন? হ্যাঁ, এটা একটা সম্ভাবনা। কিন্তু ভাবো, মৃত্যুর সময় একজন মানুষ কেন এমন একটা ভুল করবে? কেউ যদি তাকে আক্রমণ করে, তাহলে সে কি নিজের শত্রুর নাম মনে রাখবে না? মানে আপনি বলতে চাইছেন কি অভিজিৎ দত্তকে বাধ্য করেছিল রমেশের নাম নেওয়ার জন্য? এটা আরেকটা সম্ভাবনা। খুনি যদি চায় রমেশকে ফাঁসাতে, তাহলে সে হয়তো কোনোভাবে অভিজিৎকে প্রভাবিত করেছিল, যাতে সে শেষ মুহূর্তে রমেশের নাম নেয়। বিকাশ এক মুহূর্ত ভাবলেন। কিন্তু স্যার, একটা বিষয় খেয়াল করেছেন, যদি সত্যিই কেউ অভিজিৎ দত্তকে বাধ্য করে রমেশের নাম বলায়, তাহলে সেই খুনি
অবশ্যই খুব বুদ্ধিমান, কারণ এটা এমনভাবে করা হয়েছে যাতে প্রথম দৃষ্টিতে মনে হয় রমেশই খুনি। ঠিক ধরেছ বিকাশ, এবং এর মানে হচ্ছে খুনি চাইছিল আমাদের তদন্ত ভুল পথে চালিত করতে। এখন প্রশ্ন হলো, আসল খুনি কে? অরিন্দম একবার চারপাশটা দেখে নিলেন। চারিদিকে ব্যস্ততার সুর। তিনি ধীরে ধীরে বললেন, সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। পুলিশ সদর দফতরের অফিস ঘরটিতে চাপা উত্তেজনা। জানালার বাইরে গনগনে রোদ, কিন্তু ভেতরে আলো আঁধারির খেলা। টেবিলের উপর কেস ফাইলগুলো ছড়িয়ে আছে, আর তার মাঝখানে অরিন্দম চক্রবর্তী আরও ছড়ি। স্যার, একটা কথা মাথায় আসছে, যদি কেউ অভিজিৎ দত্তের গলা নকল করে এই রেকর্ডিং বানিয়ে থাকে। অরিন্দম ধীরে ধীরে চোখ খুললেন, বিকাশের দিকে তাকালেন, তারপর ঠান্ডা গলায় বললেন, তুমি কি বলতে চাও? পুরো ব্যাপারটাই সাজানো, রেকর্ডিংটা জাল? না না, মানে ফরেন্সিক টেস্টে তো রেকর্ডিং আসল বলেই প্রমাণ হয়েছে, কিন্তু কিন্তু ধরুন খুনিরা আগে থেকেই অভিজিৎ দত্তের ভয়েস রেকর্ড করে রেখেছিল। অরিন্দম চুপ করে রইলেন। বিকাশ একটু থেমে আবার বললেন, অথবা যদি অভিজিৎ দত্তকে জোর করে রেকর্ড করানো হয়ে থাকে। এবার অরিন্দম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। হাতে পেন ঘোরাতে ঘোরাতে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে বললেন, বিকাশ, তুমি একটা দারুণ প্রশ্ন তুলেছ। যদি খুনিরা আগে থেকেই অভিজিৎ দত্তের কণ্ঠ রেকর্ড করে রেখে থাকে, তাহলে তার মানে এই কেসটা আরো জটিল। কারণ তাহলে এটা স্পষ্ট যে খুনিরা পরিকল্পিতভাবে রমেশকে ফাঁসাতে চেয়েছিল। ঠিক তাই স্যার, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, অভিজিৎ দত্ত যদি সত্যিই ওই কথাগুলো বলে থাকেন, তাহলে কিভাবে বললেন? উনি কি তখন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, নাকি খুনিরা তাকে বাধ্য করেছিল? এখানে দুটো সম্ভাবনা আছে। এক, অভিজিৎ দত্ত সত্যি মৃত্যুর আগে ওই নাম বলেছেন, কিন্তু কোনো মানসিক চাপে পড়ে। আর দুই, কেউ অভিজিৎ দত্তকে ভয় দেখিয়ে কিংবা নির্যাতন করে ওই কথাগুলো বলিয়ে নিয়েছে এবং তার রেকর্ড করেছে। মানে খুনিরা শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, তারা পুরো ব্যাপারটাকে একটা সুপরিকল্পিত ফাঁদে পরিণত করেছে। ঠিক তাই, এবং এই পরিকল্পনা অনুযায়ী পুলিশ রমেশকে সন্দেহ করুক, এটাই চেয়েছিল খুনি। এখন আমাদের খুঁজে বার করতে হবে রেকর্ডিং আসল হলেও সেটা কি অন্য কোনো পরিস্থিতিতে বানানো হয়েছে। স্যার, তাহলে কি আমাদের নতুন করে ফরেন্সিক টেস্ট করানো দরকার? যদি রেকর্ডিংয়ের স্পিচ প্যাটার্ন মিলিয়ে দেখা যায়, তাহলে বোঝা যাবে অভিজিৎ দত্ত স্বাভাবিক অবস্থায় কথা বলেছিলেন, নাকি ভয় বা চাপের মধ্যে ছিলেন। দারুণ আইডিয়া বিকাশ, দারুণ আইডিয়া। এবার সাইবার সেলে যোগাযোগ করো, আমরা রেকর্ডিংয়ের গভীর বিশ্লেষণ করাবো। বিকাশ দ্রুত ফোন বের করলেন। অরিন্দম এক মুহূর্তের জন্য চিন্তিত। এমন সময় বাইরে থেকে কনস্টেবল প্রবীর দাস এসে বলল, স্যার, রামলাল আপনার সঙ্গে দেখা করতে চায়। বলছে নতুন কিছু তথ্য আছে। রামলাল পিয়ন, ওর কাছে নতুন কি তথ্য থাকতে পারে? ওকে ভেতরে পাঠাও। রামলাল কিছুটা ভীত মুখে ঘরে ঢুকল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। স্যার, আমি একটা ব্যাপার লুকিয়ে রেখেছিলাম। লুকিয়ে রেখেছিলে কেন? ভয় পেয়েছিলাম স্যার, যদি আমার চাকরিটা চলে যায়। ঠিক আছে ঠিক আছে, ভয় পেও না। বলো, কি তথ্য আছে তোমার কাছে? সেদিন রাত 9:20 দিকে আমি অভিজিৎবাবুর কেবিনের দরজার বাইরে ছিলাম।
কফির ট্রে নিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে। কেবিনের ভেতর থেকে আমি খুব স্পষ্ট শুনতে পাই উনি খুব উত্তেজিত হয়ে বলছিলেন, আমি কাউকে ছাড়বো না। তোকে তোকে আমি অনেক দিন ধরেই সন্দেহ করেছি। হ্যাঁ, তারপর? এরপর আমি কফি রেখে চলে আসি। কিন্তু স্যার, তখন আমি আরেকটা গলা শুনতে পাই। কেউ যেন ওনার সঙ্গে কথা বলছিল, কিন্তু সেটা খুব নিচু স্বরে। তুমি তুমি চিনতে পেরেছিলে গলাটা? না স্যার, কিন্তু কণ্ঠস্বরটা খুব অচেনা লেগেছিল এবং কিছুটা রোবটের মতন, যেন ইচ্ছে করে বদলানো হয়েছে। অফিসের হলুদ আলোয় টেবিলের ওপর ফাইলগুলো ছড়িয়ে আছে। বিকাশ চিন্তিত মুখে সামনে বসে, আর অরিন্দম চক্রবর্তী চেয়ারে হেলান দিয়ে আছেন। বাইরে শহরের কোলাহল, কিন্তু ভেতরে থমথমে নীরবতা। বিকাশ, একটা নিছক খুন এটা কিন্তু নয়, এটা একটা চাল, এবং খুনির উদ্দেশ্য শুধুমাত্র অভিজিৎ দত্তকে মেরে ফেলার নয়। তাহলে? খুনি চায় আমরা ভুল পথে এগোই। খুনি চায় আমরা রমেশ নায়েকের পেছনে সময় নষ্ট করি, যাতে সে নির্দ্বিধায় পালিয়ে যেতে পারে। কারণ রমেশ যদি সত্যি খুনি হতো, তাহলে এত বাজে একটা ভুল করতো না। সে যদি অভিজিৎ দত্তকে মেরে থাকে, তবে মৃত্যুর মুহূর্তে অভিজিৎ কেন তার নাম বলবে? একজন খুনি কি চায় যে তার নাম পুলিশের হাতে পৌঁছাক? কিন্তু স্যার, ফরেন্সিক রিপোর্ট বলছে রেকর্ডিং আসল, আর পিয়ন রামলালও শুনেছে যে অভিজিৎ দত্ত কাউকে হুমকি দিচ্ছিলেন। ঠিক, কিন্তু রেকর্ডিং আসল হলেও সেটাকে অন্যভাবে ব্যবহার করা হতে পারে। আমরা কি নিশ্চিত রেকর্ডিং এর সময় অভিজিৎ দত্ত সম্পূর্ণ সুস্থ ছিলেন? হয়তো তাকে ভয় দেখানো হয়েছিল, চাপে ফেলা হয়েছিল। আপনি আপনি কি বলতে চাইছেন? কি অভিজিৎ দত্তকে বাধ্য করেছিল রমেশের নাম বলার জন্য? এখনো পর্যন্ত সেটাই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা। কলকাতার পুলিশ দপ্তরের এক নিস্তব্ধ রাত। অফিসের হলঘরে শুধু কয়েকটা টেবিল ল্যাম্পের আলো জ্বলছে, আর দূর থেকে টিপ টিপ করে ঘড়ির কাঁটার শব্দ শোনা যাচ্ছে। অরিন্দম চক্রবর্তী টেবিলের উপর ছড়ানো ফাইলগুলোর দিকে কি যেন একটা মনোনিবেশ করছেন। কেসের জটিলতা নিয়ে বড়ই চিন্তিত তিনি। বিকাশ সেন একগাদা কাগজ হাতে নিয়ে ভেতরে ঢুকলেন। তার চোখে উত্তেজনার ঝলক। স্যার, নতুন তথ্য এসেছে। বলো বলো, কি জানতে পারলে? বিকাশ টেবিলে ফাইলগুলো রেখে বললেন, অভিজিৎ দত্তের পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী সুরজিৎ ঘোষ আর তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু রঞ্জন সেন, এই দুজনের নাম উঠে এসেছে তদন্তে। দুজনের ব্যাপারটাই বিশদে বলো। সুরজিৎ ঘোষ একসময় অভিজিৎ দত্তের পার্টনার ছিল। তারা যৌথভাবে একটা রিয়েল এস্টেট কোম্পানি চালাতো, কিন্তু প্রায় 8 বছর আগে একটা বিশাল চুক্তি নিয়ে মতবিরোধের কারণে তারা আলাদা হয়ে যায়। ওকে, তারপর? অভিজিৎ আলাদা কোম্পানি খুলে ফেলে, আর ধীরে ধীরে সুরজিতের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ব্যবসায়িক জগতে এটা ওপেন সিক্রেট যে সুরজিৎ অভিজিৎকে একদম সহ্য করতে পারত না। সে অনেকবার চেষ্টা করেছিল অভিজিৎ দত্তকে বাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং হয়তো এবার সে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। এখনো নিশ্চিত না, কিন্তু একটা ব্যাপার আছে স্যার। অভিজিৎ সম্প্রতি একটা বিশাল রিয়েল এস্টেট প্রকল্পের চুক্তি পেয়েছিল, যা নিয়ে অনেক ঝামেলা চলছিল। প্রতিদ্বন্দ্বিতাই ছিল কে জানেন? সুরজিৎ ঘোষ? ঠিক তাই। এটা নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড টানাপোড়েন চলছিল। এমনকি অভিজিৎ কিছু বেআইনি পথেও হেঁটেছিল বলে শোনা যাচ্ছে। যদি সুরজিৎ চুক্তিটা হাতছাড়া হয়ে যাওয়ায় রেগে গিয়ে অভিজিৎকে খুন করিয়ে থাকে। অরিন্দম হাত দিয়ে চিবুক চেপে ভাবলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব তো একটা কারণ হতেই পারে, কিন্তু এটা কি যথেষ্ট মোটিভ? একটা ফাইল তুলে নিলেন তিনি। সেখানে রঞ্জন সেনের নাম লেখা। রঞ্জন সেনের ব্যাপারে কি জানতে পারলে?
রঞ্জন ছিল অভিজিতের ছোটবেলার বন্ধু। স্কুল জীবন থেকে একসঙ্গে ছিল, এমনকি ব্যবসাতেও পার্টনারশিপ করেছিল একসময়। কিন্তু হঠাৎ করেই 6 বছর আগে রঞ্জন সম্পর্ক ছিন্ন করে চলে যায়। কেন? ঠিক নিশ্চিত নয়, তবে শোনা যায় অভিজিতের কিছু ব্যবসায়িক নীতির সঙ্গে রঞ্জন একমত ছিল না। এছাড়া আরেকটা গুজব আছে, রঞ্জন আর অভিজিৎ দত্তের স্ত্রী অদিতি দত্তের মধ্যে একটা সম্পর্ক ছিল। মানে তুমি কি বলতে চাও অভিজিৎ তার স্ত্রী আর বন্ধুর মধ্যে কিছু একটা সন্দেহ করত? এটা গুজব হতে পারে, তবে কিছু সূত্র বলছে অভিজিৎ ও রঞ্জনের বন্ধুত্ব ভেঙে যাওয়ার আসল কারণ সেটাই। এমনকি অভিজিৎ তার স্ত্রীকে বেশ কিছুদিন ধরে ফলো করেছিল। এরপর থেকে অভিজিৎ আর রঞ্জন একে অপরের সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখাও করতো না। রঞ্জন তখন ব্যবসা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছিল। কিন্তু 2 সপ্তাহ আগে রঞ্জন কলকাতায় ফিরে এসেছে। অরিন্দম এবার সত্যিই অবাক হলেন। মানে খুনের ঠিক আগে আগে সে ফিরে এসেছে? ঠিক তাই। আর সেদিন রাতে অভিজিৎ দত্ত অফিসে বসে কারোর সঙ্গে চিৎকার করছিল। পিয়ন রামলাল বলেছে সে শুনতে পেয়েছে, তোকে আমি ছেড়ে কথা বলবো না, তো সব হিসেব বুঝে নেব। এবার একটু গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি। স্যার, আমরা দুটো সম্ভাব্য মোটিভ দেখতে পাচ্ছি। এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা। সুরজিৎ ঘোষ চায়নি অভিজিৎ দত্ত চুক্তিটা পাক, তাই তাকে সরিয়ে দিয়েছে। 2, ব্যক্তিগত প্রতিশোধ। রঞ্জন সেন চেয়েছিল অভিজিৎকে শেষ করে দিতে, কারণ তাদের পুরনো শত্রুতা ছিল। কিন্তু এখানেই তো আসল সমস্যা। খুনির মূল উদ্দেশ্য কি ছিল? অরিন্দম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, নিচু গলায় বললেন, খুনি অভিজিৎ দত্তকে শুধু খুন করতেই চায়নি, সে চেয়েছিল আমরা ভুল পথে যাই। খুনি চায় আমরা রমেশ নায়কের পেছনে সময় নষ্ট করি, যাতে সে নির্দ্বিধায় পালিয়ে যেতে পারে। তাহলে আসল খুনি কে? এটাই তো প্রশ্ন। সুরজিৎ ঘোষ, রঞ্জন সেন, নাকি আরো কেউ? এই কেসে যে কেউ দোষী হতে পারে। অন্ধকার রাতে নিস্তব্ধতা ভেদ করে পুলিশের গাড়ির লাল নীল আলো চঞ্চল ছায়ার মতো নাচছিল। অরিন্দম চক্রবর্তী অভিজিৎ দত্তের অফিসে দাঁড়িয়েছিলেন, চোখে গভীর মনোযোগ। অভিজিৎ দত্তের খুনের কেসে এতদিন রমেশ নায়ককে সন্দেহ করা হচ্ছিল, কিন্তু এখন নতুন প্রমাণ তার সন্দেহের দিক ঘুরিয়ে দিচ্ছে। স্যার, লকারটা খুলে ফেলা হয়েছে। অরিন্দম এগিয়ে গেলেন। অফিসের ডেস্কের পাশে ছোট একটা লুকোনো লকার খুলে রাখা হয়েছে, যার ভেতর থেকে কিছু ফাইল, পুরনো চুক্তিপত্র আর একটা ছোট পেনড্রাইভ পাওয়া গেছে। আচ্ছা, এটা কি অভিজিৎ দত্তের ব্যক্তিগত লকার? হ্যাঁ স্যার, এটা আমরা আগে দেখিনি। অফিসের অন্যান্য লকার থেকে এটা আলাদা। অরিন্দম একটা গ্লাভস পরে ধীরে ধীরে পেনড্রাইভটা হাতে তুললেন। এটার ভিতরে কি আছে বিকাশ? রাত প্রায় 10:30। অভিজিৎ দত্তের অফিস ঘরের বাতাসে রহস্য যেন ঘনিয়ে উঠছে। অফিসের ডেস্কের পাশের লকার থেকে উদ্ধার হওয়া পেনড্রাইভ এখন অরিন্দম চক্রবর্তীর হাতে। বিকাশ দ্রুত তার ল্যাপটপে সেটি ইনসার্ট করল, আর পর্দায় একের পর এক ফোল্ডার ভেসে উঠল। স্যার, এখানে কিছু ভিডিও, অডিও রেকর্ডিং আর কিছু স্ক্যান করা ডকুমেন্ট আছে। অরিন্দম এক পা এগিয়ে এলেন, তার তীক্ষ্ণ চোখ স্ক্রিনের দিকে নিবদ্ধ। দেখি। প্রথম ফোল্ডার খুলতেই কিছু পিডিএফ ফাইল দেখা গেল। অরিন্দম গভীর মনোযোগে স্ক্রিনের দিকে তাকালেন। এগুলো তো পুরনো ব্যবসায়িক চুক্তির দলিল। বিকাশ দ্রুত স্ক্রল করে যাচ্ছিল, হঠাৎ তার চোখ আটকে যায়। হ্যাঁ স্যার, তবে এখানে কিছু অসঙ্গতি আছে। কিরকম? বিকাশ ফাইলগুলোর কয়েকটি খুলে দেখালেন। এই চুক্তিগুলোতে অভিজিৎ দত্ত একজন বড় বিনিয়োগকারীর সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু হঠাৎ করেই চুক্তিগুলো বাতিল হয়ে যায়। অরিন্দম এবার ভাবনায় ডুবে গেলেন।
আচ্ছা, এই বিনিয়োগকারীর নাম কি? বিকাশ দ্রুত মাউস চালিয়ে একটা নির্দিষ্ট পৃষ্ঠার দিকে ইঙ্গিত করলেন। সুরজিৎ ঘোষ। সুরজিৎ ঘোষ তো অভিজিৎ দত্তের প্রধান প্রতিদ্বন্দ্বী। তাহলে তাহলে তাদের মধ্যে এই চুক্তিগুলো কিভাবে হলো? বিকাশ স্ক্রল করতে করতে আরো কিছু নোটিশ খুঁজে পেলেন। স্যার, এই চুক্তিগুলোর মধ্যে একাধিক লেনদেন বাতিলের কথা বলা হয়েছে। মানে? এর মানে প্রথমে দুজনের মধ্যে একটা বড় চুক্তি হয়েছিল, যেখানে অভিজিৎ দত্ত কিছু গুরুত্বপূর্ণ শেয়ার সুরজিৎ ঘোষের কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, কিন্তু অজানা কারণে চুক্তি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল করা হয়। না না, বাতিল করলো কে? দেখছি স্যার। হ্যাঁ, এখানে লেখা আছে সিদ্ধান্তটি অভিজিৎ দত্ত নিজেই নিয়েছিলেন। অর্থাৎ প্রথমে তারা পার্টনার ছিল, কিন্তু পরে সম্পর্কের অবনতি হয়। কিন্তু কেন? বিকাশ আরেকটি ফোল্ডার খুলে দেখালেন। স্যার, এখানে কিছু ইমেইলের স্ক্যান কপি আছে, দেখুন। অরিন্দম দ্রুত মেলগুলো পড়তে লাগলেন। একটি মেল, তারিখ 3 মাস আগে, প্রেরক অভিজিৎ দত্ত, প্রাপক সুরজিৎ ঘোষ। সুরজিৎ, আমি তোমার সঙ্গে কাজ চালিয়ে যেতে পারছি না। আমার কাছে কিছু প্রমাণ আছে যা দেখাচ্ছে তুমি বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত। আমি এই চুক্তি এখানেই বাতিল করছি। অরিন্দম এবার বুঝতে পারলেন এখানে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, এর পেছনে আরো গভীর কোনো কারণ রয়েছে। সুরজিৎ ঘোষ বেআইনি লেনদেনে জড়িত? হয়তো অভিজিৎ দত্ত সেটা বুঝতে পেরে সরে আসতে চেয়েছিলেন, কিন্তু তাতে তো সুরজিৎ ঘোষ খেপে যাবে। স্যার, এখানে একটা অডিও ফাইল আছে। প্লে করো, প্লে করো। বিকাশ দ্রুত ফাইল চালু করলেন। প্রথমে কিছু ফিসফিসানি, তারপর অভিজিৎ দত্তের উত্তেজিত কণ্ঠ শোনা গেল। আমি তোমাকে বলেছি আমি এই চুক্তিতে আর নেই। তোমাদের অবৈধ কাজের অংশ আমি হব না। এরপর আরেকজনের গম্ভীর গলা, তাহলে তুমি চুপচাপ সরে যাও, না হলে তোমার জন্য ভালো হবে না। হঠাৎ ধস্তাধস্তির শব্দ, তারপর একটা ধাতব কিছু পড়ে যাওয়ার আওয়াজ, তারপর নীরবতা। অরিন্দম ধীরে ধীরে হেডফোন খুললেন। স্যার, এর মানে কি? এর পিছনে সুরজিৎ ঘোষ রয়েছে? আমার মনে হয় শুধু সুরজিৎ ঘোষ নয়, সে অন্য আরেকজনের সাহায্যে এই কাজ করেছে। শুধু অভিজিৎ দত্তকে খুন করেনি, বরং এমনভাবে ঘটনাটাকে সাজিয়েছে যেন আমরা ভুল পথে যাই। তিনি এবার উঠে দাঁড়ালেন। বিকাশ, আমরা এখন সুরজিৎ ঘোষের গতিবিধিকে পর্যবেক্ষণ করব, তার ফোন রেকর্ড, ব্যাংক লেনদেন, সবকিছু। এখন আমরা খুনিকে ধরতে ফাঁদ পাতব। কিভাবে? খুনি ভাবে আমরা এখনো তার সম্পর্কে কিচ্ছু জানি না, কিন্তু আমরা যদি তাকে মনে করিয়ে দিই যে এই পেন ড্রাইভে সব তথ্য আছে, তাহলে সে চাপে পড়বে, এবং যখন কেউ চাপে পড়ে তখনই সে ভুল করে। হ্যাঁ স্যার, তবে ভুললে চলবে না। এখানে আরেকটা নাম আছে, রঞ্জন সেন। ঘরে থমথমে নীরবতা। ল্যাপটপের স্ক্রিনে অডিও ফাইলটি খোলা, সময় স্লাইডারটি একটুখানি এগিয়ে রয়েছে। বিকাশ দ্রুত কিবোর্ডে কয়েকটি কমেন্ট দিলেন, তারপর ল্যাপটপে পেন ড্রাইভ ইনসার্ট করে বললেন, স্যার, আমি রেকর্ডিংটা আবার চালাচ্ছি, এবার ভালো করে শুনি। অরিন্দম চক্রবর্তী চেয়ারে হেলান দিয়ে বসলেন, চোখ স্থির ল্যাপটপের স্ক্রিনের দিকে। আরে ভলিউমটা একটু বাড়িয়ে দাও বিকাশ। কথা মতো দ্রুত স্পিকারের সাউন্ড বাড়িয়ে দেওয়া হলো। এবার ফাইল চালু হতেই এক মুহূর্তের জন্য ফাঁকা আওয়াজ, তারপর অভিজিৎ দত্তের অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এরপরই ধাতব কিছু পড়ার শব্দ। স্যার, এই শব্দটা মনে হচ্ছে কিছু একটা টেবিলের উপর পড়ে গিয়েছিল। অরিন্দম মাথা নাড়লেন, তার চোখ
এখনো স্ক্রিনের দিকে। না না না, এরপর শোনো। রেকর্ডিং এর শেষ দিকে অভিজিৎ দত্তের ফিসফিস করা কণ্ঠ শোনা গেল, যেন খুব কষ্ট করে বলছে, স্যার শব্দটা শুনলেন? এটা কি বলার চেষ্টা করছিল? আচ্ছা, এই শব্দটা আরেকবার চালাও। এটাকে বারবার চালিয়ে শুনতে হবে। আরেকবার চালাও। বিকাশ দ্রুত ফাইলটি কয়েক সেকেন্ড পিছিয়ে আবার চালু করল। শব্দটা খুব অস্পষ্ট, যেন কেউ শ্বাসকষ্টের মধ্যে কথা বলার চেষ্টা করছে। স্যার এটা রমেশ হতে পারে, আবার রঞ্জনও হতে পারে। অরিন্দম চুপচাপ কয়েক সেকেন্ড ভাবলেন। তাহলে ধরে নেওয়া যায় অভিজিৎ দত্ত সম্পূর্ণ নামটি উচ্চারণ করতে পারেননি। হয় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, নয়তো ভয় পেয়েছিলেন। বিকাশ সম্মতি সূচক মাথা নাড়লেন। হ্যাঁ স্যার, হয়তো তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, তাই পুরো নাম উচ্চারণ করতে পারেননি। কিন্তু যদি শব্দটা রমেশ হয়, তাহলে তো আমাদের সন্দেহভাজন রমেশ নাইকই ঠিক হয়। না, ব্যাপারটা অত সহজ নয়। শব্দটা ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। শব্দের তরঙ্গ বিশ্লেষণ করে দেখো। স্যার, আমরা কি শব্দটাকে আরো বিশ্লেষণ করতে পারি? মানে ফ্রিকোয়েন্সি ফিল্টার ব্যবহার করে শব্দটাকে স্পষ্ট করা যায়? করো। বিকাশ দ্রুত সফটওয়্যারের শব্দ বিশ্লেষণ শুরু করলেন। কিছুক্ষণ পর, স্যার, শব্দের মধ্যে একটা অতিরিক্ত জ ধরনের কিছু শোনা যাচ্ছে। অরিন্দমের চোখ সরু হয়ে এল। মানে শব্দটা হতে পারে রঞ্জন? হ্যাঁ স্যার, রমেশ শব্দের ধ্বনি থাকে না, কিন্তু রঞ্জনে থাকে। তাই ধরে নেওয়া যায় অভিজিৎ দত্ত আসলে রঞ্জন সেনের নাম বলার চেষ্টা করছিলেন। অরিন্দম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তাহলে রমেশ নায়ক নয়, খুনি রঞ্জন সেন। কিন্তু স্যার, রঞ্জন কেন খুন করলো? আমরা যেটা জানি না সেটা হলো রঞ্জন হয়তো অভিজিৎ দত্তের প্রতিদ্বন্দ্বী সুরজিৎ ঘোষের সঙ্গে যোগ দিয়েছিল। হয়তো সে ভেবেছিল অভিজিৎ দত্তকে সরিয়ে দিলে সে নিজেই ক্ষমতায় আসতে পারবে। মানে রঞ্জন অভিজিৎকে শ্বাসরোধ করে খুন করেছে, তারপর রেকর্ডিং রেখে গেছে যাতে সন্দেহ রমেশ নায়কের দিকে যায়। ঠিক তাই। খুনি কিন্তু খুব চালাক। বিকাশ অধৈর্যভাবে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে অরিন্দমের দিকে তাকালেন। তাহলে এখন আমাদের করণীয় কি স্যার? অরিন্দম ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলেন। তার চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। এখন আমাদের রঞ্জন সেনকে চাপে ফেলতে হবে। মানে? আমরা দেখাবো আমাদের কাছে প্রমাণ আছে, যদিও সেটা পুরোপুরি তার দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট না, কিন্তু তাতে কিছু যায় আসে না। রঞ্জন যদি সত্যি দোষী হয়, তাহলে চাপে পড়ে সে নিজেই ভুল করবে। তাহলে এখনই তাকে ধরতে চাই? না, ধৈর্য ধরো। সব সময় মনে রেখো, একজন চালাক অপরাধীকে ধরতে হলে বুদ্ধি দিয়ে ফাঁদ পাততে হয়। যদি আমরা এখনই তার মুখোমুখি হই, সে হয়তো সামলে নিতে পারবে, কিন্তু যদি তাকে একটু চাপে রাখি, তাহলে সে নিজের ভুলগুলো প্রকাশ করবেই। বিকাশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাথা নাড়লেন। ঠিক আছে স্যার, তবে মনে হচ্ছে সত্য এখন আর বেশি দূরে নেই। বাইরের অন্ধকার শহর যেন একটা রহস্যের আবরণে ঢাকা। দূরে গাড়ির হেডলাইট জ্বলতে নিভতে লাগলো, আর আকাশের কোথাও একটা নির্জন চাঁদ আধখানা ঢাকা পড়ে গেল মেঘের আড়ালে। হ্যাঁ, সত্যের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি ধীরে ধীরে কফির কাপে এক চুমুক দিলেন। চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস।
কারণ তিনি জানতেন সত্য যতই গোপন থাকুক শেষ পর্যন্ত সেটাই প্রকাশ পায়, শুধু প্রয়োজন হয় সঠিক মুহূর্তে। রাত তখন প্রায় 10:30। অরিন্দম চক্রবর্তী অফিসের ডেস্কে বসে হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন ছোট্ট একটা ইলেকট্রনিক ডিভাইস। সেটার গায়ে ধুলো জমেছিল, হয়তো দীর্ঘদিন ব্যবহার হয়নি, কিন্তু এই ছোট্ট যন্ত্রটি পারে পুরো রহস্যের সমাধান করতে। তার সহকারী বিকাশ উসখুস করছেন। তিনি জানেন অরিন্দম যখন এভাবে গভীর চিন্তায় মগ্ন হন তখন কিছু একটা বড় সূত্র মেলে। অবশেষে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। স্যার, এটা কি সত্যি রেকর্ডার নাকি নাকি অন্য কিছু? এটা একটা গোপন ভয়েস রেকর্ডার, যা অভিজিৎ দত্তের ডেস্কের নিচে সেট করা ছিল। এই যন্ত্রই আমাদের বলে দেবে খুনের আগের মুহূর্তে আসলে কি ঘটেছিল। ডেস্কের নিচে? তাহলে তো অভিজিৎ বাবু জানতেনই না যে এটা ছিল। একদম ঠিক বলেছ বিকাশ। এটা খুনি বা অন্য কেউ সেট করেছিল যাতে অভিজিৎ দত্তের কথাবার্তা রেকর্ড হয়। হয়তো তাকে ব্ল্যাকমেলই করার উদ্দেশ্য ছিল অথবা অন্য কোনো কারণ, কিন্তু ঘটনাচক্রে এটি খুনের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে ফেলেছে। এর আগে যখন অরিন্দম অভিজিৎ দত্তের অফিস ঘুরে দেখছিলেন তখন তার চোখে পড়ে ডেস্কের নিচে লাগানো একটি ছোট্ট স্ক্রু আটা বাক্স। সাধারণত এই ধরনের জায়গায় অফিস ফাইল বা কেবল বক্স থাকে, কিন্তু অভিজ্ঞ চোখে অরিন্দম বুঝতে পারেন এই বাক্সটা এখানে স্বাভাবিক নয়। তিনি যখন স্ক্রু খুলে বাক্সটি খুললেন তখন তার ভেতর থেকে বেরিয়ে আসে এই ছোট্ট ভয়েস রেকর্ডারটি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রেকর্ডার চালু ছিল। অরিন্দম সঙ্গে সঙ্গে সেটা নিয়ে অফিসে ফিরে আসেন এবং ডিভাইসের অডিও ফাইল শুনতে শুরু করেন। অরিন্দম তার ল্যাপটপে রেকর্ডারটি সংযুক্ত করলেন এবং প্লে বাটন চাপলেন। বিকাশ উত্তেজনায় সামনের দিকে ঝুঁকে পড়লেন। প্রথমে কিছু অস্পষ্ট শব্দ এলো এবং তারপর অভিজিৎ দত্তের গলা স্পষ্ট হল। রঞ্জন, আমি তোমার কোনো ফাঁদে পা দেব না, তুমি যতই ভয় দেখা। আমি পুলিশে অভিযোগ জানাবো। এই নাম শুনে বিকাশ তড়াক করে উঠে দাঁড়ালেন। রঞ্জন? স্যার, রঞ্জন সেনের নাম বলছে। অরিন্দম হাত তুলে ইশারা করলেন চুপ করে থাকার জন্য। রেকর্ডিংয়ে আবার অভিজিৎ দত্তের গলা শোনা গেল, কিন্তু এবারে তা ভীত আর উত্তেজিত। তুমি যা করছো সেটা বেআইনি। আমি জানি তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করছো, কিন্তু মনে রেখো সত্য কখনো ঢাকা থাকে না। হঠাৎ একটা ধাক্কা লাগার শব্দ এলো, তারপর চেয়ার পড়ে যাওয়ার আওয়াজ। তুমি? কণ্ঠস্বর ফিকে হয়ে এলো, আর তারপরই শোনা গেল একটা থমথমে নীরবতা। স্যার, এর মানে রঞ্জন সেন খুনের আগে অভিজিৎ দত্তের সঙ্গে দেখা করেছিল। হ্যাঁ, এবং এই রেকর্ডিং অনুযায়ী রঞ্জন অভিজিৎকে হুমকি দিয়েছিল। খুনটা হঠাৎ ঘটে যায়, কিন্তু সেটা কিভাবে হলো সেটা এখনো পরিষ্কার নয়। তবে আমরা নিশ্চিত যে রঞ্জন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। এটা তো অনেক বড় প্রমাণ স্যার। পুলিশ রঞ্জনকে জেরা করলেই সব বেরিয়ে আসবে। অরিন্দম একটু হাসলেন। হ্যাঁ, তবে এখনো সম্পূর্ণ সত্য উদ্ঘাটন হয়নি। রঞ্জন হয়তো চক্রান্তের মূল হোতা, কিন্তু হয়তো তার সঙ্গেও কেউ ছিল। না, আমাদের আরো গভীরে যেতে হবে। পরদিন সকালবেলা পুলিশ রঞ্জন সেনকে থানায় ডেকে পাঠালেন।
জেরা কক্ষে টেবিলের ওপর বসে আছেন অরিন্দম চক্রবর্তী, পাশে তার সহকারী বিকাশ। টেবিলের অপর পাশে কাঠের চেয়ারে বসে আছেন রঞ্জন সেন। চেহারায় চাপা আতঙ্ক, কপালে বিন্দু বিন্দু ঘাম, যদিও সে দৃশ্যত নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন। অফিসার ধীর গতিতে ফাইলের পাতা উল্টাচ্ছেন। টেবিলের পাশে রাখা টেপ রেকর্ডারের লাল বাতি জ্বলজ্বল করছে, যা নির্দেশ করছে এই জেরা রেকর্ড হচ্ছে। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে রঞ্জনবাবু। বলুন তো, অভিজিৎ দত্তের সঙ্গে আপনার শেষ দেখা কবে হয়েছিল? রঞ্জন শুষ্ক কণ্ঠে হাসার চেষ্টা করলেন, কিন্তু গলা বুঝে এলো। আমি শেষবার ওনার সঙ্গে তো আমার দীর্ঘদিন কোনো যোগাযোগই ছিল না, তাছাড়া আমাদের মধ্যে কোনো শত্রুতাও তো ছিল না। অরিন্দম এবারে চেয়ারে সোজা হয়ে বসলেন। কিন্তু আমরা তো জানতে পেরেছি একসময় আপনি ওনার ব্যবসায়িক অংশীদার ছিলেন। হ্যাঁ ছিলাম, কিন্তু ব্যবসা আলাদা হয়ে গেছে অনেক আগেই। বিকাশ কাগজের একটি পৃষ্ঠা উল্টে চোখ বুলিয়ে বললেন, আলাদা হয়নি, আপনাকে বের করে দেওয়া হয়েছিল। রঞ্জনের চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। ওসব পুরানো কথা, আমি এখন নতুন ব্যবসা শুরু করেছি। অতীত টেনে নিয়ে লাভটা কি আমাকে বলতে পারেন? আমাদের কাছে তথ্য আছে, অভিজিৎ দত্ত আপনাকে প্রতারণার অভিযোগে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন। আপনার নামে মামলাও দায়ের হয়েছিল। রঞ্জনের কপাল ঘামে ভিজে গেল। তিনি ঠোঁট চেপে রইলেন। আপনি কি জানেন, আমরা একটি ভয়েস রেকর্ডিং পেয়েছি যেখানে অভিজিৎ মৃত্যুর আগে একটি নাম বলার চেষ্টা করছিলেন। এটা কি নিছক কাকতালীয়? রেকর্ডিং? কেমন রেকর্ডিং? ওই যে যেখানে অভিজিৎ মৃত্যুর আগে শেষ কথা বলার চেষ্টা করেছিলেন। সেটি কি রমেশ না রঞ্জন? আমি কিভাবে জানবো? হয়তো উনি অন্য কাউকে বলেছিলেন, রমেশ বা অন্য কেউ। আমার নাম তো বলেনি। তা ঠিক, তবে আমরা খুঁজে বের করেছি যে রেকর্ডিংয়ে কারসাজি করা হয়েছিল। কারসাজি মানে আপনি প্রযুক্তি ব্যবহার করে অভিজিৎ দত্তের কণ্ঠস্বর পরিবর্তন করিয়েছিলেন। আপনি চেয়েছিলেন পুলিশ ভুল পথে এগিয়ে যাক। আপনার ধারণা ভুল হচ্ছে, আমি এসব কিছু করিনি। আপনি খুনের পরিকল্পনা করেছিলেন। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি একজন অডিও ইঞ্জিনিয়ারের সাহায্যে রেকর্ডিংটিকে বিকৃত করেছিলেন। আমরা সেই ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি। সে স্বীকার করেছে আপনি তাকে ভয় দেখিয়ে এই কাজ করতে বাধ্য করেছিলেন। রঞ্জনের মুখ শুকিয়ে গেল। তিনি এবার বিপদে পড়েছেন, এটা স্পষ্ট। এবারে পুলিশ অফিসার রায়বাবু মোটা ফাইলটা খুললেন। এখানে সমস্ত তথ্য আছে রঞ্জনবাবু। আপনি প্রথমে অভিজিৎ দত্তকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন, তাতে কাজ না হওয়ায় আপনি খুনের পরিকল্পনা করেন। আপনি জানতেন অভিজিৎ দত্ত আবার মামলা করতে যাচ্ছেন, যা আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিত। তাই আপনি তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রঞ্জনের শরীর নিস্তেজ হয়ে গেল। আপনি যদি স্বীকার না করেন তাহলে কিন্তু আমরা আরো কঠোর হব। এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছিলাম। আমি রেকর্ডিং বিকৃত করিয়েছিলাম, যাতে যাতে পুলিশ ভুল পথে যায়। অরিন্দম এক চিলতে হাসি দিলেন। রঞ্জনের মুখে আর কোনো কথা নেই। পুলিশের কনস্টেবল এসে তাকে হাতকড়া পরিয়ে দিল। মুখোশ তাহলে শেষ পর্যন্ত খুলে গেল। সত্যকে কেউ চিরদিন চাপা রাখতে পারে না রঞ্জনবাবু, কেউ না। পুলিশি জেরা কক্ষের বাতাস থমথমে হয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা, শুধুমাত্র ফ্যানের মৃদু শব্দ শোনা যাচ্ছে। টেবিলের এক পাশে বসে আছেন অরিন্দম চক্রবর্তী, অপর পাশে রঞ্জন সেন। কিন্তু আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, অভিজিৎকে খুন করাটা আমার পরিকল্পনা ছিল না। আপনি কি সত্যি মনে করেন
এই অজুহাত আপনাকে বাঁচাতে পারবে? আপনি যদি অভিজিৎ দত্তের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করতেন তবে হয়তো সে আজ বেঁচে থাকত। রঞ্জন কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। পুলিশ অফিসার রায় এবার শক্ত কণ্ঠে বললেন, রঞ্জন সেন, আপনি হত্যা, ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করার চেষ্টা এবং পুলিশের তদন্তকে ভুল পথে চালিত করার অপরাধে অভিযুক্ত। রঞ্জন এবারও আর কিছু বললেন না। কনস্টেবল তাকে সাথে নিয়ে চলে গেল। কক্ষের বাতাসে একটা অদ্ভুত প্রশান্তি নেমে এলো। রাত তখন প্রায় 2টো। পুলিশের জেরা কক্ষের হলুদ আলোয় বিকাশের মুখের উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু কয়েক পা যেতেই হঠাৎ থমকে দাঁড়ালেন, মুখে দ্বিধার ছাপ। কিন্তু স্যার, অভিজিৎ দত্তের মৃত্যুর পর তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের কি হবে? অরিন্দম চক্রবর্তী তখনও গম্ভীর ভঙ্গিতে চেয়ারেই বসেছিলেন। এক মুহূর্ত রমেশের কথাটা ভেবে নিলেন। তার চোখে একটা চিন্তাশীল দৃষ্টি ফুটে উঠল। বোধহয় নতুন কোনো দ্বন্দ্বের শুরু হতে চলেছে। অভিজিৎ দত্তের মৃত্যুর পর তার কোম্পানির মালিকানা নিয়ে লড়াই শুরু হবে। ওনার কোম্পানির উত্তরাধিকার কি আগে থেকে নির্ধারিত ছিল না? অভিজিৎ দত্তের সন্তান এসব থেকে দূরে। তার কোম্পানির সব শেয়ার তার ঘনিষ্ঠ 2-3 জন ব্যবসায়িক পার্টনারের হাতে ছিল। কিন্তু এখন পরিস্থিতি জটিল হয়ে উঠবে। অরিন্দম মৃদু হাসলেন। তার হাসির মধ্যে এক অদ্ভুত তীক্ষ্ণতা বিরাজ করছে। হয়তো পরবর্তী রহস্য ওখানেই লুকিয়ে আছে। আপনার কি মনে হয় খুনটা শুধু প্রতিশোধের কারণে হয়েছিল? অরিন্দম একটু ঝুঁকে এলে গলায় এক ধরনের দৃঢ়তা এনে বললেন, প্রতিশোধ ছিল পরিকল্পনার একটা অংশ মাত্র, কিন্তু পুরো চিত্রটা এখনো পরিষ্কার হয়নি। মানে স্যার? ধরো, রঞ্জন সেন প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু যদি কেউ তাকে আরো উস্কে দিয়ে তার রাগকে কাজে লাগিয়ে খুনের পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। আপনি কি বলছেন রঞ্জন ছাড়া আর কেউ এর পিছনে থাকতে পারে? অবশ্যই, কারণ অভিজিৎ দত্তের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান কে? যার সবচেয়ে বেশি পাওয়ার কথা তার দিকে তাকাও। বিকাশ এবার পুরোপুরি অবাক হয়ে গেলেন। মানে খুনটা শুধুই রঞ্জনের ব্যক্তিগত প্রতিশোধ ছিল না, এর পেছনে আরও কেউ ছিল? অরিন্দম চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য, যেন মনের মধ্যে সব টুকরো জোড়া লাগাচ্ছেন। আমি বলছি না যে রঞ্জন খুন করেনি, সে করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কে জানে তাকে কে উস্কে দিয়েছিল, তাকে কে আশ্বাস দিয়েছিল যে খুনের পর সে ধরা পড়বে না। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই খুনের ফলে কে সবচেয়ে বড় সুবিধা পেল? বাইরে তখনও বৃষ্টি পড়ছে। পুলিশের জেরা কক্ষের জানালায় জলধারা বয়ে চলেছে কোনো এক অজানা রহস্যের পূর্বাভাস দিয়ে। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, রেকর্ডারটা কোথায় রাখা ছিল? শুনছিলেন পার্ক স্ট্রিট হত্যা রহস্য। গল্পকার বিচিত্র বীর্য। গল্প পাঠে অরূপ, অফিসার এবং জয়ন্ত, আমি সায়ন। অভিজিৎ এবং আইটি প্রধান বিশ্ব, রমেশ বাসু, কিষণলাল গৌতম এবং অজয় সূর্য, মদনলাল এবং কনস্টেবল দীপঙ্কর, অরিন্দম অর্ণ, বিকাশ এবং সুরজিৎ অমিতাভ, মীনাক্ষী অনুশ্রী, লোক এবং রামলাল দীপ্তদীপ, শচীন এবং রঞ্জন লিও। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ,
মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক বিচিত্র বীর্যকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।